বেসিক্স অফ ট্রানজিয়েন্ট অ্যানালিসিস অফ ডিসি সার্কিট। দেখো এখানে একটা কার্ভ সারফেস দেখানো আছে। কার্ভ সারফেসের এ পয়েন্টের ওপর একটা বল রাখা আছে। তো এবার বলটা যদি এ পয়েন্টে রাখা থাকে তাহলে কি সেটা স্থির অবস্থায় থাকবে? ওখানে অবভিয়াসলি থাকবে না, গড়িয়ে আসবে এদিকে। গড়িয়ে কোথায় যাবে? বি পয়েন্টে যাবে। তো দেখো এখানে বি পয়েন্টে এলো, এবার বি পয়েন্টে এসেও কি স্থির অবস্থায় থাকবে? স্থির থাকবে না, এদিকে যাবে। মানে মোট কথা, এ পজিশানে যদি আমি একটা বলকে রাখি, বলটা এ থেকে যাবে একবার বি এর দিকে, বি থেকে যাবে একবার এ এর দিকে। যদি সিস্টেমটা আইডিয়াল সিস্টেম হতো তাহলে এই প্রসেসটা চলতেই থাকতো, কিন্তু অ্যাকচুয়াল সিস্টেমে এই যে সারফেসটা আছে, এই সারফেস আর বলের যে সারফেসটা টাচ করে আছে সারফেসটাকে, সেখানে কি কাজ করছে? ফ্রিকশান কাজ করছে। তাছাড়া এয়ারের রেজিস্ট্যান্স থাকতে পারে। তো এই সমস্ত রেজিস্ট্যান্স বলো বা ফ্রিকশান বলো, এগুলোর জন্য কি হবে? কিছুক্ষণ পর বলটা এই মাঝামাঝি সি পয়েন্টে এসে স্থির অবস্থায় থাকবে। তো ইনিশিয়াল পজিশান কোথায় ছিল? এ পজিশানে ছিল। এ পজিশানে আমি রেখেছিলাম, ফাইনাল পজিশান কোথায় দেখলাম? সি। আরও যদি আমি ক্লিয়ারলি বলতে চাই, এ পজিশানে যখন বলটাকে আমি রেখেছিলাম, বলটা কিন্তু ইকুইলিব্রিয়াম কন্ডিশানে ছিল না। সি পজিশানে বলটা ইকুইলিব্রিয়াম কন্ডিশানে আছে। যে কোনো এলিমেন্ট, যে কোনো পদার্থ সবসময় কী চেষ্টা করে? ইকুইলিব্রিয়াম কন্ডিশান বা সাম্যাবস্থায় থাকার চেষ্টা করে, কারণ ইকুইলিব্রিয়াম কন্ডিশান বা সাম্যাবস্থায় যে কোনো অবজেক্টের মধ্যে যে এনার্জি থাকে, এনার্জিটা মিনিমাম হয়। যে কোনো বস্তু সবসময় তার মিনিমাম এনার্জি লেভেলে থাকার চেষ্টা করে, তবে সে ইকুইলিব্রিয়াম কন্ডিশানে থাকতে পারে। তো মোট কথা, এখানে আমরা দুই ধরনের স্টেট দেখছি। ফাইনাল যে স্টেটটা দেখছি এটা হচ্ছে গিয়ে স্টেডি স্টেট বা ইকুইলিব্রিয়াম কন্ডিশান। সোফার আমরা সার্কিট থিওরিতে যা যা পড়ে এসেছি, শুধু সার্কিট থিওরি কেন, এই সেমিস্টারে বাকি যে সাবজেক্টগুলো পড়ছো, সার্কিট থিওরি হোক, মেশিন হোক, মেজারমেন্ট হোক বা ইলেকট্রনিক্স হোক, যা যা পড়ছো সেগুলো আমরা সব কিছু কী নিয়ে পড়ছি? স্টেডি স্টেট নিয়ে পড়ছি। মানে ওর ফাইনাল কন্ডিশনের বিহেভিয়ার নিয়ে ডিসকাস করছি আমরা। সব জায়গায় আমরা স্টেডি স্টেট নিয়ে অ্যানালিসিস করছি, মানে ওর ফাইনাল পজিশনকে নিয়ে আমরা দেখছি। এবার আমরা ট্রানজিয়েন্ট স্টেট নিয়ে দেখব। ট্রানজিয়েন্ট স্টেট নিয়ে দেখব মানে ট্রানজিয়েন্ট স্টেট তাহলে কোন স্টেটটা? যে ইনিশিয়াল কন্ডিশন যেটা দেখছি, ইনিশিয়াল কন্ডিশন থেকে ফাইনাল কন্ডিশনের আগে, মানে ইনিশিয়াল যে স্টেটটা আছে সেখান থেকে ফাইনাল স্টেট বা স্টেডি স্টেটে পৌঁছানোর আগের যে স্টেটটা, সেটাই হচ্ছে গিয়ে ট্রানজিয়েন্ট স্টেট। মানে আমি যদি এখানকার এক্সাম্পল আমি নিই, বলটার ইনিশিয়াল পজিশন কী ছিল? এই পজিশানে ছিল। আমরা ফাইনাল পজিশন কি পেলাম? সি পজিশনে পেলাম। তো ফাইনাল পজিশনটা কি? স্টেডি স্টেট। আর এটা কি? ইনিশিয়াল স্টেট। তো এই ইনিশিয়াল স্টেট থেকে ফাইনাল স্টেটে আসতে তো ওর কিছুটা টাইম লেগেছে, মানে একবার এ থেকে বিতে গেছে, তারপরে বি থেকে এতে এসছে, এটা তো চলেছে কিছুক্ষণ। তো ওর ফাইনাল পজিশন থেকে এই যে লাস্ট পজিশন বা স্টেডি স্টেটে আসার আগের যে স্টেটটা, যে টাইমটা, সেটাই হচ্ছে গিয়ে ট্রানজিয়েন্ট স্টেটের টাইম। তো আমরা এতদিন সমস্ত জায়গায় স্টেডি স্টেট নিয়ে ডিসকাস করেছি। স্টেডি স্টেট নিয়ে ডিসকাস করেছি। আজকে আমরা সিস্টেমের ট্রানজিয়েন্ট স্টেট নিয়ে ডিসকাস করব। অ্যাকচুয়ালি ট্রানজিয়েন্ট স্টেট যেটা নিয়ে ডিসকাস করব সেটার আমাদের শুধুমাত্র ডিসি সিস্টেমের জন্য আছে। এসি সিস্টেমে এসির যে ট্রানজিয়েন্ট অ্যানালিসিস সেটা অনেক বেশি ভাইটাল। তার কিছুটা আইডিয়া পাবে যখন সুইচ গিয়ার প্রোটেকশান পড়বে, সেখানে সার্কিট ব্রেকার, তারপরে আইসোলেটার, এগুলো যখন থাকবে সেখানটায় ট্রানজিয়েন্ট বিহেভিয়ার নিয়ে কিছুটা ধারণা পাবে। তারপরে যখন বিটেক করতে যাবে তখন এসির যে ট্রানজিয়েন্ট বিহেভিয়ার, সেগুলো নিয়ে তখন ডিটেলসে সমস্ত কিছু থাকে। তো যাই হোক, আমরা এবার ট্রানজিয়েন্ট অ্যানালিসিসের দিকে এগোবো, বাট তার আগে কিছু বেসিক জায়গা ক্লিয়ার করে নিতে হবে যাতে চ্যাপ্টারটা আরও সহজে বোঝা যায়। দেখো এখানে একটা আরএল সিরিজ সার্কিট আঁকা আছে। ছবিটার কথা কিছুক্ষণের জন্য না হয় ভুলে যাও। কেন ভুলে যাও বলছি? ধরো এই যে সুইচটা আছে, সুইচটা দেখো এখানে ক্লোজ করা আছে, তাই তো? মানে আমি ক্লোজ করছি। তো বলছি আমি এটাই, দেখো এখানে আরএল সিরিজ সার্কিট আছে। নর্মালি যখন আমরা স্টেডি স্টেট পড়েছিলাম, এই ছবিটা আপাতত ভুলে যাও। নর্মালি যখন আমরা স্টেডি স্টেট পড়েছিলাম, কি দেখেছিলাম? স্টেডি স্টেটে ইন্ডাক্টার যদি ডিসি সার্কিটে থাকে সেটা কি হিসাবে আচরণ করে? শর্ট সার্কিট হিসেবে আচরণ করে, এটা আমরা দেখেছিলাম।
সেটা দু ধরনের এক্সপ্লেনেশন দিয়েছিলাম। একটা এক্সপ্লেনেশন ছিল ফিজিক্যাল এক্সপ্লেনেশন, যেখানে বলেছিলাম ইন্ডাক্টরের প্রপার্টি হচ্ছে গিয়ে কারেন্টের চেঞ্জকে বাধা দেওয়া, ডিসির ক্ষেত্রে কারেন্টের চেঞ্জ নাই, তো ইন্ডাক্টর কাজ করার কোনো কোশ্চেনই নাই। আর একটা ম্যাথামেটিক্যাল এক্সপ্লেনেশন দিয়েছিলাম, সেখানে কি বলেছিলাম, ইন্ডাক্টরের জন্য যে ইন্ডাকটিভ রিয়াক্টেন্স সেটা হচ্ছে এক্সএল ইকুয়ালস টু ওমেগা এল বা 2πfl। তো ডিসির ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি যেহেতু জিরো, এক্সএলের ভ্যালু কত আসবে, এক্সএলের ভ্যালুও জিরো আসবে। তো রিয়াক্টেন্সের ভ্যালু জিরো মানে কি, জিনিসটা শর্ট সার্কিট হিসেবে আচরণ করবে। মানে ডিসির ক্ষেত্রে নর্মালি আমরা দেখেছিলাম কি, যে এটা শর্ট সার্কিট হিসেবে আচরণ করছিল, কিন্তু সেটা আমরা কোথায় আলোচনা করেছি, সেটা আমরা আলোচনা করেছি হচ্ছে স্টেডি স্টেটের জন্য আলোচনা করেছি। এবার আমরা দেখব যে যদি ট্রানজিয়েন্ট স্টেট নিয়ে আমরা ভাবতে যাই, তাহলে কি কি জিনিস সেখানে চেঞ্জ হবে। ধরো সুইচটা ফার্স্টে ওপেন করা আছে, ঠিক আছে। সুইচ যদি ওপেন করা থাকে, তাহলে কি এখানে কোনো কারেন্ট ফ্লো করবে? অবভিয়াসলি কারেন্ট ফ্লো করবে না, কারণ সার্কিটে কারেন্ট ফ্লো করতে গেলে সোর্স থাকতে হয় আর সার্কিটটাকে ক্লোজ সার্কিট হতে হয়। তো সুইচ যদি ওপেন থাকে তাহলে তো কারেন্ট ফ্লোয়ের কোনো কোশ্চেনই নেই। এবার টি ইকুয়ালস টু জিরো টাইমে, যেটাকে আমরা রেফারেন্স নিই সেটাকে তো আমরা জিরো ধরে নিই, তাহলে টি ইকুয়ালস টু জিরো টাইমে করছি কি, আমি এটাকে অন করছি। কি হবে তাহলে এখন দেখো, এখানকার যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটা এর অ্যাক্রসে অ্যাপ্লাই হয়ে যাবে, এখানকার ভোল্টেজটা এর অ্যাক্রসে, এই আরএল সিরিজ সার্কিট যেটা আছে আরএল এর অ্যাক্রসে অ্যাপ্লাই হয়ে যাবে। নর্মাল স্টেডি স্টেট কন্ডিশনে আমরা কি দেখেছিলাম, যে ডিসির ক্ষেত্রে ভোল্টেজের চেঞ্জ নাই, তার জন্য কারেন্টেরও চেঞ্জ নাই, মানে ভোল্টেজ কনস্ট্যান্ট তার জন্য কারেন্টও কনস্ট্যান্ট। তো কারেন্ট যেহেতু কনস্ট্যান্ট, কারেন্টের যেহেতু চেঞ্জ হচ্ছে না, ইন্ডাক্টর কাজ করছে না, ইন্ডাক্টর শর্ট সার্কিট হিসেবে কাজ করছে। কিন্তু এখানে কি হলো, এখানে সুইচটা যখন ওপেন ছিল তখন এর অ্যাক্রসে ভোল্টেজ কত ছিল, জিরো ছিল। সুইচটা যখনই ক্লোজ করছি, ক্লোজ করার ঠিক ওই মুহূর্তে এই আরএল এর অ্যাক্রসে ভোল্টেজ কত হলো, ভি ভোল্ট। এক্সাম্পল হিসাবে নিয়ে নাও না, 10 ভোল্ট নিয়ে নাও। শুরুতে সুইচটা ওপেন ছিল, তো এর অ্যাক্রসে ভোল্টেজ ছিল 0 ভোল্ট। জাস্ট যে মুহূর্তে আমি সুইচটা ক্লোজ করছি সেই মুহূর্তে কি হবে, এর অ্যাক্রসে টোটাল ভোল্টেজটা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, 10 ভোল্ট ধরে নিলাম। তাহলে তো এখন ভোল্টেজ চেঞ্জ হয়েছে। যখন স্টেডি স্টেট নিয়ে আলোচনা করছিলাম তখন কি ধরা ছিল, তখন ধরা ছিল এই সুইচটা ক্লোজ অবস্থায় অনেকক্ষণ ধরে রাখা আছে। অনেকক্ষণ ধরে রাখা আছে মানে স্টেডি স্টেট অ্যাচিভ করে গেছে। তো অনেকক্ষণ ধরে যেহেতু সুইচটাকে ক্লোজ করে রাখা আছে, ডিসির ভোল্টেজও কনস্ট্যান্ট, কারেন্টও কনস্ট্যান্ট, তাই ইন্ডাক্টর শর্ট সার্কিট হিসেবে আচরণ করছিল। কিন্তু এখানটায় ফার্স্টে সুইচটা ওপেন ছিল, যার জন্য এর অ্যাক্রসে ভোল্টেজ জিরো। এবার করলাম কি, হঠাৎ করে সুইচটাকে অন করলাম, তাহলে এটা টোটাল ভোল্টেজটা এর অ্যাক্রসে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। তাহলে জিরোর থেকে হঠাৎ করে ভোল্টেজটা 10 ভোল্ট হয়ে গেল, মানে যেটা ইম্পালস বলে থাকি আমরা। তাহলে জিরোর থেকে হঠাৎ করে গিয়ে বেড়ে গিয়ে 10 ভোল্ট হয়ে গেল। তো ভোল্টেজ যদি চেঞ্জ হয়, ভোল্টেজ এই যে জিরোর থেকে বেড়ে 10 হয়েছে, জিরোর থেকে বেড়ে 10 হোক 20 হোক যাই হোক না কেন, ভোল্টেজের তো চেঞ্জ হলো। তো ভোল্টেজের চেঞ্জ হলে কী হবে, কারেন্টেরও চেঞ্জ হতে চাইবে সার্কিটে। তো কারেন্ট যদি চেঞ্জ হতে চায় তখন কি হবে, ইন্ডাক্টর কিন্তু অপারেশনে চলে এলো। কেন? কারণ ইন্ডাক্টরের কাজ কি, কারেন্টের চেঞ্জকে বাধা দেওয়া। আর যেহেতু ভোল্টেজের চেঞ্জ হয়ে গেছে হঠাৎ করে, কারেন্টেরও চেঞ্জ হতে চাইছে, তাহলে কি হবে, এখন ইন্ডাক্টর ফাংশন করবে। ইন্ডাক্টর কি হিসাবে ফাংশন করবে দেখো, যখন সুইচটা ওপেন ছিল তখন কারেন্ট কত ছিল, জিরো ছিল। সুইচ যে মুহূর্তে ক্লোজ করছি সেই মুহূর্তে টোটাল ভোল্টেজ এখানে অ্যাপ্লাই হয়ে গেছে, কিন্তু ইন্ডাক্টর কি করে, কারেন্টের চেঞ্জকে বাধা দেয়। তাহলে ইন্ডাক্টর চেষ্টা করবে কি, কারেন্ট 0 অ্যাম্পিয়ারই থাকুক। এবার কারেন্ট কখন 0 অ্যাম্পিয়ার হতে পারে, দুটো কন্ডিশনে হতে পারে। এক, সার্কিটে যদি সোর্স না থাকে। দুই হচ্ছে সার্কিটটা যদি ওপেন সার্কিট হয়। দেখা যাক, সার্কিটে তো আমার সোর্স আছে, সুইচ ক্লোজ করেছি, তাহলে সার্কিট এখানে ক্লোজ। রেজিস্ট্যান্সের এখানেও কোনো প্রবলেম নাই, এখানে কোনো ওপেন নেই। তা সত্ত্বেও কারেন্ট ফ্লো হচ্ছে না, কারেন্ট হচ্ছে কত, জিরো। কারণ কি, ইন্ডাক্টরের প্রপার্টির জন্য ইন্ডাক্টর কারেন্টের চেঞ্জকে বাধা দিচ্ছে, তাহলে তখন হচ্ছে গিয়ে কারেন্ট জিরো। সেটা তাহলে কখন পসিবল, তখনই পসিবল যদি ইন্ডাক্টরটা নিজে ওপেন সার্কিট হিসেবে আচরণ করে। তাহলে জাস্ট যে মুহূর্তে আমি সুইচটাকে অন করছি, ধরলাম রেফারেন্স নিয়েছি হচ্ছে গিয়ে জিরো টাইমটাকে, 0 সেকেন্ডকে, তাহলে টি ইকুয়ালস টু জিরো টাইমে আমি সুইচটাকে ক্লোজ করছি। তাহলে ঠিক তার পরের মুহূর্তকে আমরা কি বলতে পারি, 0 প্লাস, জিরোর থেকে জাস্ট বেশি, জিরোর ঠিক পরের ইনস্ট্যান্ট। ঠিক সেই মুহূর্তে কি হচ্ছে, ইন্ডাক্টরটা তাহলে কি ওপেন সার্কিট হিসেবে আচরণ করছে। তার জন্য দেখো এইখান থেকে এই সার্কিটটা আমরা ড্র করেছি।
যেখানে ইন্ডাক্টরটাকে ওপেন সার্কিট হিসেবে দেখানো আছে। তাহলে বোঝো ভালো করে ব্যাপারটা, যখন আমরা স্টেডি স্টেটের কথা বলবো, মানে যখন আমরা বলবো যে সুইচটা অনেকক্ষণ ধরে ক্লোজ করা আছে, অনেকক্ষণ ধরে ক্লোজ অবস্থায় রাখা আছে, তখন কিন্তু ইন্ডাক্টরকে আমরা শর্ট সার্কিট হিসেবে দেখাবো। কারণ অনেকক্ষণ ধরে ক্লোজ করা আছে মানে কি, তখন তো ভোল্টেজেরও চেঞ্জ নাই, কারেন্টেরও চেঞ্জ নাই, নর্মাল ডিসি সার্কিট, ফ্রিকোয়েন্সি জিরো, তখন ইন্ডাক্টর শর্ট সার্কিট হিসেবে আচরণ করবে। কিন্তু এখানটায় কি হলো, হঠাৎ করে আমি সুইচটাকে ক্লোজ করছি বলে এর অ্যাক্রসে ভোল্টেজ হঠাৎ করে বেড়ে গেল, একটা ইম্পালস আমি একটা ইম্পালস অ্যাপ্লাই হচ্ছে ওখানটায়। তাহলে ভোল্টেজের এই যে হঠাৎ চেঞ্জের জন্য, সাডেন চেঞ্জের জন্য কারেন্টও কি হঠাৎ করে চেঞ্জ হতে চাইবে, সাডেন চেঞ্জ হতে চাইবে। ইন্ডাক্টর করবে কি, কারেন্টের চেঞ্জকে বাধা দেবে। প্রথমে কারেন্ট 0 অ্যাম্পিয়ার ছিল, ইন্ডাক্টর চেষ্টা করবে কারেন্ট 0 অ্যাম্পিয়ারই থাকুক। সার্কিটে সোর্স আছে, সার্কিটকে ক্লোজ সার্কিট করে দিলাম আমি সুইচ দিয়ে, সেটা তাহলে তা সত্ত্বেও কারেন্ট কখন 0 অ্যাম্পিয়ার হতে পারে, যদি ইন্ডাক্টর নিজে ওপেন সার্কিট হিসেবে কাজ করে। তার মানে যখন আমি সুইচটাকে ক্লোজ করছি ঠিক সেই ইনস্ট্যান্টে বা ঠিক তার পরের ইনস্ট্যান্টে, ঠিক সেই মুহূর্তে, মানে t = 0 সেকেন্ডে ইন্ডাক্টর কি করছে, ওপেন সার্কিট হিসেবে আচরণ করছে। তাহলে কি দেখলাম, সুইচ ক্লোজ করার সাথে সাথেও কিন্তু কারেন্ট ফ্লো হতে শুরু করলো না, যার জন্য দেখো I(0+) = 0 অ্যাম্পিয়ারই দেখানো আছে। আর ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ কত হবে, এখানে আমি একটা ধরো ভোল্টমিটার লাগিয়ে নিলাম। ভোল্টমিটার কি মেজার করবে, এর অ্যাক্রসে ভোল্টেজকে মেজার করবে। ভোল্টেজ সমান কি হয়, কোনো এলিমেন্টের মধ্যে দিয়ে যে কারেন্ট ফ্লো করছে সেই কারেন্ট ইনটু তার রিঅ্যাক্টেন্স হয়। কারেন্ট কত এখানটায়, এখানে তো কারেন্ট নাই, তাহলে আমি তো ওভাবে মেজার করতে পারবো না। এখানে কিভাবে মেজার করতে পারবো, এই যে টোটাল ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটা এখানটায় পাবো আমরা। কেন পাবো এখানটায়, কারণ এখানে তো ভোল্টেজ ড্রপের কোনো কোশ্চেনই নাই, কারণ সার্কিটটা যেহেতু ওপেন সার্কিট হিসেবে আচরণ করছে। সার্কিটের টোটাল কারেন্ট কত, 0। সার্কিটের টোটাল কারেন্ট 0 হলে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত, 0। তাহলে এই টোটাল ভোল্টেজটাই কার অ্যাক্রসে পাবো, ইন্ডাক্টরের অ্যাক্রসে পাবো, যেটা ভোল্টমিটার দেবে। তাহলে এর অ্যাক্রসে ভোল্টেজ কত হবে, সাপ্লাই ভোল্টেজ। যার জন্য দেখো ইন্ডাক্টরের ভোল্টেজকে যদি VL দিয়ে দেখানো হয়, VL(0+) = V। তাহলে দেখতে পাচ্ছ স্টেডি স্টেটের সঙ্গে কিন্তু ট্রানজিয়েন্ট স্টেটের অনেক ডিফারেন্স। এবার সেম সার্কিটকে নিয়ে নাও স্টেডি স্টেটের জন্য, মানে এখানে বলে দিলাম সুইচকে অনেকক্ষণ ধরে ক্লোজ রাখা আছে। তো সুইচকে যদি অনেকক্ষণ ধরে ক্লোজ রাখা হয়, তাহলে ইন্ডাক্টর কী হিসাবে কাজ করবে, ইন্ডাক্টর নর্মাল শর্ট সার্কিট হিসেবে আচরণ করবে ডিসি সার্কিটে। তার জন্য দেখো এখানে শর্ট সার্কিট করে দিয়েছি। এখন কারেন্ট কত হবে, কারেন্টের ডিরেকশান চলো এদিকে নিয়ে নিয়েছি। কারেন্ট কত হবে, V/R, কারণ এখানে তো আর কিছু নাই। দেখো যার জন্য লেখা আছে ইনফাইনাইট। কেন দিয়েছি, যে সুইচ অনেকক্ষণ ধরে ক্লোজ আছে, সার্কিট স্টেডি স্টেট অ্যাচিভ করে নিয়েছে। আর ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ কত হবে, 0 হবে। কেন, কারণ ইন্ডাক্টর তো এখন শর্ট সার্কিট হিসেবে আচরণ করছে, আর শর্ট সার্কিটের অ্যাক্রসে ভোল্টেজ কত হয়, 0 হয়। তাহলে দেখো দুটোর মধ্যে ডিফারেন্স কোথায়, যখন সুইচটাকে ক্লোজ করছি ঠিক সেই ইনস্ট্যান্টে বা ঠিক তার পরের ইনস্ট্যান্টে ইন্ডাক্টর কী হিসাবে কাজ করছে, ওপেন সার্কিট হিসেবে কাজ করছে। আর যখন স্টেডি স্টেট নিয়ে অ্যানালিসিস করছিলাম, মানে এটাকে অনেকক্ষণ ধরে ক্লোজ রাখা আছে, তখন তো ভোল্টেজেরও চেঞ্জ নাই, কারেন্টেরও চেঞ্জ নাই, তখন কিন্তু এটা শর্ট সার্কিট হিসেবে আচরণ করছে। এটা গেল হচ্ছে ডিসি সার্কিটে, যদি মানে একটা ডিসি সাপ্লাই দেওয়া আছে, সেখানটায় রেজিস্ট্যান্স আছে, ইন্ডাকটেন্স আছে, বা শুধু ইন্ডাকটেন্স থাকলেও একই ব্যাপারই হতো। তো সেখানটায় ইন্ডাক্টর কীভাবে বিহেভ করবে সেটা দেখলাম। তো এরপরে আমরা RL সিরিজ সার্কিট শুরু করবো বলে এখন আমরা RL সিরিজ সার্কিটের নর্মাল বিহেভিয়ারটা দেখলাম। এরপরে তার এক্সপ্রেশনগুলো ডিরাইভ করব। যখন RC সিরিজ সার্কিট নিয়ে পড়বো ঠিক তার আগে একই রকমভাবে ক্যাপাসিটার কীভাবে বিহেভ করে সেটা দেখব। আচ্ছা, এটা তো গেল RL সিরিজ সার্কিটের একটা কেস। আর একটা কেস দেখা যাক। দেখো এখানে বলে দেওয়া হলো, ধরো তোমাকে অনেকক্ষণ ধরে এই সুইচটাকে ক্লোজ করা আছে, অনেকক্ষণ ধরে এই সুইচটাকে ক্লোজ করা আছে। এবার অনেকক্ষণ ধরে ক্লোজ করা আছে মানে কি, তাহলে এটা কি হিসাবে কাজ করবে, শর্ট সার্কিট হিসাবে কাজ করবে ইন্ডাক্টরটা, কারণ অনেকক্ষণ ধরে ক্লোজ করা আছে মানে কি সার্কিটটা অলরেডি স্টেডি স্টেট অ্যাচিভ করে নিয়েছে। আর যে সার্কিট স্টেডি স্টেট অ্যাচিভ করে নিয়েছে সেখানে ইন্ডাক্টর তো শর্ট সার্কিট হিসেবে কাজ করবে। তাহলে এই যে সার্কিটটা আছে, এই সার্কিটে কারেন্ট কত হবে, I = V/R, কারণ সাপ্লাই ভোল্টেজ হচ্ছে গিয়ে V, আর এখানে রেজিস্ট্যান্স আছে আর এখানে তো কারেন্ট ফ্লো হওয়ার কোনো চান্সই নাই, কারণ এটা তো ওপেন সার্কিট। কারেন্টের ডিরেকশন কোন দিকে হবে, এই বরাবর হবে কারেন্টের ডিরেকশন। দেখো কারেন্টের ডিরেকশন দেওয়া আছে এদিকে। এই অবধি আশা করি ক্লিয়ার। দেখো ওই সার্কিটটাকে এখানটাই আঁকা আছে। কিভাবে আঁকা আছে, এটাকে আমাদেরকে অনেকক্ষণ ধরে ক্লোজ করা আছে, যার জন্য দেখো এখানে সুইচটাকে ক্লোজ করা আছে। আর ইন্ডাক্টর
স্টেডি স্টেটে শর্ট সার্কিট হিসেবে আচরণ করবে, শর্ট সার্কিট হিসেবে দেখানো আছে। কারেন্টের ডিরেকশন কোন দিকে হবে, অবভিয়াসলি এদিকে হবে, তার জন্য কারেন্টের ডিরেকশন এদিকে দেখানো আছে। এটা গেল হচ্ছে গিয়ে যখন সুইচটা 1 নাম্বার পজিশনে অনেকক্ষণ ধরে ক্লোজ করা ছিল। এবার করা হলো কি, হঠাৎ করে সুইচটাকে 1 থেকে খুলে এনে 2-এ লাগানো হলো। হঠাৎ করে সুইচটাকে 1 থেকে খুলে 2-এ লাগানো হলো। আচ্ছা, এখানে টাইমের কনসেপ্ট নিয়ে একটু বলে নিই। আমরা তো রেফারেন্স যাকে খুশি নিতে পারি, তাই না? তো আমি ধরে নিলাম যে ইনস্ট্যান্টে সুইচটাকে 2-এর সঙ্গে লাগানো হচ্ছে সেটাকে আমি 0 সেকেন্ড ধরে নিলাম। সেটাকে আমি ধরে নিচ্ছি 0 সেকেন্ড, মানে টি অফ 0 বা টি ইকুয়ালস টু 0। চলো, টি ইকুয়ালস টু 0 সেকেন্ডে আমি ধরে নিলাম সুইচটাকে 2 নাম্বার পজিশনে কানেক্ট করা হলো। তাহলে টি ইকুয়ালস টু 0 মাইনাস বলতে কি বোঝানো হবে? টি ইকুয়ালস টু 0 মাইনাস বলতে বোঝানো হবে এটাই, যখন সুইচটা 1 নাম্বার পজিশনে কানেক্ট করা ছিল, মানে সিস্টেমটা যখন স্টেডি স্টেটে ছিল। তো এখান থেকে স্বাভাবিকভাবে মনে হতে পারে যে টি ইকুয়ালস টু 0 মাইনাস, তো 0 থেকে কম মানেতে নেগেটিভ, তাহলে টাইম কি নেগেটিভ? না, টাইম নেগেটিভ হতে পারে না, যেহেতু আমরা এখানে টাইমকে রেফারেন্স নিয়েছি। কোন টাইমটাকে? টি ইকুয়ালস টু 0তে আমি ধরে নিয়েছি 2 নাম্বার পজিশনে সুইচটা কানেক্ট হলো। টি ইকুয়ালস টু 0তে যেহেতু আমরা ধরে নিয়েছি যে সুইচটা 2 নাম্বার পজিশনে কানেক্ট হলো, তো তার আগে যে ঘটনাগুলো ঘটেছে সেটাকে বোঝানোর জন্য আমরা টি ইকুয়ালস টু 0 মাইনাস লিখছি, বাট তার মানে এই না যে টাইম নেগেটিভ। আর সুইচটাকে ক্লোজ করার পর যে যে ঘটনাগুলো ঘটবে সেগুলোকে আমরা কি হিসাবে ডিনোট করব? টি ইকুয়ালস টু 0 প্লাস দিয়ে ডিনোট করব। তো যাই হোক, তো ফার্স্টে আমরা দেখলাম কি 1 নাম্বার পজিশনে অনেকক্ষণ ধরে ক্লোজ ছিল, তার জন্য এই সার্কিটটা পেয়েছিলাম, তার জন্য কারেন্ট পেয়েছিলাম আই ইকুয়ালস টু ভি বাই আর। আর কারেন্টের ডিরেকশনও তো নর্মাল সার্কিটের যে আমরা অ্যানালিসিস করে স্টেডি স্টেটে যেরকমভাবে কারেন্ট বাইর করে সেভাবে কারেন্টের ডিরেকশনও পেয়ে গেছি। এবার টি ইকুয়ালস টু 0 সেকেন্ড টাইমে আমি করলাম কি, সুইচটাকে 1 নাম্বার পজিশন থেকে 2 নাম্বার পজিশনে শিফট করলাম। ক্লিয়ার এই অবধি? এবার দেখো, যদি নর্মাল কন্ডিশনের কথা ভাবো না, এই যে আমরা এতদিন ধরে স্টেডি স্টেটের ব্যাপার নিয়ে পড়ে আসতাম, যদি নর্মাল কন্ডিশন হতো, এই কন্ডিশনটা মানে এই জিনিসটা ভুলে গিয়ে নর্মাল কন্ডিশনের কথা ভাবো, সুইচটা যদি এখানে ক্লোজ করা থাকতো, এখানে কি কোনো কারেন্ট ফ্লো করতো? অবভিয়াসলি করতো না। কারণ কি, কোনো সার্কিটে কারেন্ট ফ্লো হতে গেলে সার্কিটটাকে ক্লোজ সার্কিট হতে হবে। বেশ, সার্কিট তো ক্লোজ সার্কিট আছে এই সার্কিটটা, আর সার্কিটে সোর্স থাকতে হবে। কিন্তু এই যে সার্কিটটা, এখানে তো কোনো সোর্স নাই, তাহলে হিসাব মতো কারেন্ট ফ্লো হওয়ার কথা ছিল কত? 0। কিন্তু সেটা কখন? স্টেডি স্টেটে। এবার আমরা দেখব যে ট্রানজিয়েন্ট স্টেটে কারেন্ট ফ্লো হচ্ছে কি হচ্ছে না। তাহলে এই মুহূর্তে আমি কি বললাম, সুইচটাকে এখানে ক্লোজ করা হয়েছে। দেখো, সুইচটাকে আমি এখানে ক্লোজ করেছি। কখন ক্লোজ করেছি? টি ইকুয়ালস টু 0তে ক্লোজ করেছি। টি ইকুয়ালস টু 0 মাইনাসে মানে সুইচ ক্লোজ করার আগের মুহূর্ত অবধি ইন্ডাক্টরের মধ্যে কারেন্ট কত ফ্লো করছিল? আই, তার ডিরেকশনও দেখানো আছে। আর সেই আই সমান আমরা পেয়েছিলাম কি? ভি বাই আর। ইন্ডাক্টরের প্রপার্টি কি? ইন্ডাক্টরের প্রপার্টি হচ্ছে গিয়ে কারেন্টের চেঞ্জকে বাধা দেওয়া। তাহলে ইন্ডাক্টর করবে কি? ইন্ডাক্টর চেষ্টা করবে ওর মধ্যে দিয়ে এই ডিরেকশানেই যাতে কারেন্টটা ফ্লো হয়। তাহলে টি ইকুয়ালস টু 0 মাইনাস টাইমে যদি আই ইকুয়ালস টু ভি বাই আর এই ডিরেকশানে ফ্লো করে, যখন আমি সুইচটাকে ক্লোজ করছি টি ইকুয়ালস টু 0 টাইমে, তখনও এই ডিরেকশানেই কারেন্ট ফ্লো করবে। কত কারেন্ট ফ্লো করবে? আই ইকুয়ালস টু ভি বাই আর। কারণ ইন্ডাক্টর কারেন্টের চেঞ্জকে বাধা দেয়, কারেন্টের ডিরেকশনকেও বাধা দিচ্ছে চেঞ্জ হতে, কারেন্টের ভ্যালুকেও চেঞ্জ হতে বাধা দিচ্ছে। টি ইকুয়ালস টু 0 প্লাস টাইমেও হবে কি, মানে জাস্ট সুইচ ক্লোজ করার ঠিক তার পরের ইনস্ট্যান্টে তখনও কারেন্ট একই ডিরেকশনে ফ্লো করবে, তার ভ্যালু হবে ভি বাই আর। তাহলে এটা গেল হচ্ছে কি ইন্ডাক্টরের প্রপার্টি, যে সুইচ আগে যখন এখানে লাগানো ছিল তখন কারেন্ট ফ্লো করছিল এই ডিরেকশনে, ভি বাই আর ছিল তার ভ্যালু। সুইচ যখন এখান থেকে এখানে শিফট করলাম, ঠিক সেই মুহূর্তে কারেন্টও একই ডিরেকশনে ফ্লো করছে, যার ভ্যালু হচ্ছে ভি বাই আর। আর ঠিক তার পরের মুহূর্তে জাস্ট তার পরের ইনস্ট্যান্টেও কারেন্টের ডিরেকশন একই দিকে আছে এবং তারও ভ্যালু হচ্ছে গিয়ে ভি বাই আর। এটা গেল হচ্ছে ইন্ডাক্টরের প্রপার্টি। এবার কোশ্চেন হচ্ছে গিয়ে তাহলে স্বাভাবিকভাবে এটাই, সার্কিটে সোর্স নাই, কারেন্ট কী করে ফ্লো করছে? দেখো, ইন্ডাক্টর আমরা দেখেছি কি সার্কিটে 3টে বেসিক এলিমেন্ট আর, এল আর সি। এদের মধ্যে এল আর সি করতে পারে কি, এনার্জি স্টোর করে রাখতে পারে। আপাতত সি বাদ দাও, এল নিয়ে পড়ছি আমরা। তো যখন সার্কিটটা এইখানে যখন সুইচটা কানেক্ট ছিল, এর ভেতর দিয়ে তো কারেন্ট ফ্লো হচ্ছিল। তো সার্কিটে এই পজিশনে যখন কারেন্ট ফ্লো ছিল, ইন্ডাক্টর করবে কি? ইন্ডাক্টর তো এর মধ্যে এনার্জি স্টোর করে রাখবে। তো এল ইন্ডাক্টরের মধ্যে দিয়ে যদি আই কারেন্ট ফ্লো হয়, কত এনার্জি স্টোর করে রাখে? হাফ এল আই স্কোয়ার। এই এনার্জিটা আছে এর ভেতরে। তো এই এনার্জিটা যেহেতু আছে, এই এনার্জিটার জন্যই কারেন্ট ফ্লো করছে। এই এনার্জিটা যখন শেষ হয়ে যাবে তখন কী হবে? কারেন্ট ফ্লো হওয়া বন্ধ হয়ে যাবে। মানে এই জিনিসটার কথা ভাবো,
তুমি এখানটায় ধরো হালকা একটা ফোর্স দিয়ে ছেড়ে দিলে, এটা এখানটায় এলো, তারপরে কি হবে, আবার এখানটায় এদিকে আসবে, এটা চলতেই থাকবে, ফাইনালি কি হবে, এখানে এসে সি পজিশানে এসে কি হবে, স্থির হবে। তো এখানেও ঠিক ব্যাপারটা তাই, এখানেও ব্যাপারটা হচ্ছে ঠিক তাই, যে শুরুতে ওখানে যেরকম দেখলাম কি আমরা একটা হালকা ফোর্স দিয়েছি, বা ওটা যেহেতু একটা স্লোপ ছিল, গড়িয়ে যাচ্ছিল বলটা, তো এখানেও কি হচ্ছিল, কারেন্ট ফ্লো করছিল কার জন্য, ভোল্টেজের জন্য ফ্লো করছিল, ভোল্টেজ সোর্সটার জন্য। কারেন্ট যখন ইন্ডাক্টরের মধ্যে দিয়ে ফ্লো করছে তখন কি হচ্ছে, সেখানে একটা এনার্জি স্টোর হচ্ছে, সেটা কত, হাফ এল আই স্কোয়ার। এবার এবার আমি এটাকে এখান থেকে খুলে এখানে লাগিয়ে দিলাম, ইন্ডাক্টরের মধ্যে তো এখন এনার্জি আছে, তো সেই এনার্জিটা কি, সেই এনার্জিটার জন্য কি হচ্ছে, কারেন্ট ফ্লো হচ্ছে। এবার কারেন্ট যদি ফ্লো হয় তাহলে কি হবে, তার একটা ডিরেকশান থাকবে, তার ডিরেকশান কোন দিকে হবে, তার ডিরেকশান একই দিকে হবে, মানে এই সুইচটা যখন ক্লোজ ছিল, যেদিকে কারেন্ট ফ্লো হচ্ছিল, এই সুইচটাকে এখানে ক্লোজ করার পরেও ঠিক একই দিকে কারেন্ট ফ্লো করবে। কেন, কারণ ইন্ডাক্টর কারেন্টের চেঞ্জকে বাধা দেয়, ও কারেন্টের ডিরেকশানকেও চেঞ্জ হতে দেবে না। এবার কারেন্ট কি তাহলে ফ্লো হতেই থাকবে, না, কারেন্ট ফ্লো হতেই থাকবে না। যেমন এখানটায়, এখানে কি এই যে প্রসেসটা চলতেই থাকতো, চলতে থাকতো না তো, একটা সময় এখানে এসে স্থির হবে, কেন, ফ্রিকশানের জন্য স্থির হচ্ছিল। এখানেও যেহেতু এখানে রেজিস্ট্যান্সটা আছে, যেহেতু এখানে রেজিস্ট্যান্সটা আছে, রেজিস্ট্যান্সটার জন্য কি হবে, এখানকার এলের ভেতর যে এনার্জি হাফ এল আই স্কোয়ার, হাফ এল আই স্কোয়ারটা রেজিস্ট্যান্সের মধ্যে কি হবে, ডিসিপেট হবে, খরচ হবে। কারণ কি দেখেছিলাম, তিনটে এলিমেন্ট আর এল আর সি, তিনটের মধ্যে এল আর সি এনার্জি স্টোর করতে পারে, আর এর মধ্যে কি হয়, এনার্জি ডিসিপেট হয়ে যায়। তাহলে এই হাফ এল আই স্কোয়ার এনার্জি যতক্ষণ না আর এর মধ্যে ডিসিপেট হচ্ছে, খরচ হয়ে যাচ্ছে, ততক্ষণ অবধি কারেন্ট ফ্লো হবে। মানে কারেন্টের ভ্যালু হয়তো ফার্স্টে এতটা ছিল, কারেন্টের ভ্যালু হয়তো ফার্স্টে এতটা ছিল, আস্তে আস্তে এটা কমতে কমতে জিরোর দিকে যাবে, ফাইনালি জিরো হয়ে যাবে। যদি যদি এখানে রেজিস্ট্যান্সের বদলে ক্যাপাসিটেন্স থাকতো, যেটা নিয়ে গিয়ে পরবর্তীকালে বিটেকে পড়বে, বা সুইচ গিয়ার প্রোটেকশানেও কিছুটা পাবে, তখন কি হতো, এই এলের অ্যাক্রসে, এলের ভেতর যে এনার্জিটা থাকছে, সেই এনার্জিটা ট্রান্সফার হবে ফার্স্টে ক্যাপাসিটারে, তারপরে আবার ক্যাপাসিটার থেকে এনার্জি ট্রান্সফার হবে এলে, মানে এটা চলতেই থাকবে, সেখানে কারেন্ট ফ্লো হতেই থাকবে। এল একবার এনার্জি ট্রান্সফার করবে সিতে, সি একবার এনার্জি ট্রান্সফার করবে এলে, এটা চলতেই থাকবে। তো যাই হোক, এখানে কি বলছি তাহলে একবার প্রথম থেকে দেখে নেওয়া যাক। ধরা গেল এখানে অনেকক্ষণ ধরে সার্কিটটাকে কানেক্ট করা ছিল, তাহলে সেই অবস্থায় স্টেডি স্টেটের জন্য এটাকে বলবো কি, শর্ট সার্কিট হিসেবে আচরণ করছে। তখন কারেন্ট কত পেলাম, আই ইকুয়ালস টু ভি বাই আর, কারেন্টের ডিরেকশান কোন দিকে পেলাম, এদিকে। এবার করলাম কি, হঠাৎ করে আমি 1 থেকে 2 নাম্বার পয়েন্টে সুইচটাকে কানেক্ট করলাম, তাহলে কি হবে, ইন্ডাক্টর কারেন্টের চেঞ্জকে বাধা দেবে, তাহলে কারেন্টের ডিরেকশান একই দিকে থাকবে, কারেন্টের ভ্যালু কত, ভি বাই আর। কিন্তু এই সার্কিটে তো আর কোনো সোর্স থাকলো না এখন, তাহলে কারেন্ট কেন ফ্লো করছে, এখানে যে এনার্জিটা আগে স্টোর হয়েছিল সেই এনার্জিটার জন্য কারেন্ট ফ্লো করছে। আর কারেন্টের ডিরেকশান একই দিকে কেন আছে, কারণ ইন্ডাক্টর সার্কিটের ভেতর কারেন্টের চেঞ্জের, মানে সার্কিটের মধ্যে কারেন্টের ডিরেকশানের চেঞ্জকে বাধা দেবে। কতক্ষণ কারেন্ট ফ্লো করবে, যতক্ষণ না হাফ এল আই স্কোয়ার যে এনার্জিটা আছে রেজিস্ট্যান্সের মধ্যে ডিসিপেট হয়ে যাচ্ছে, যতক্ষণ না এনার্জিটা পুরোপুরি রেজিস্ট্যান্সে ডিসিপেট হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি ফ্লো করবে, মানে কারেন্টের ভ্যালু আস্তে আস্তে কমতে থাকবে, যে ফাইনালি জিরো হয়ে যাবে। আচ্ছা, এখানে এটা এই জিনিসটা নিয়ে একবার একটু ডিসকাস করে নেওয়া যাক। অ্যাকচুয়ালি যখন আমরা ট্রানজিয়েন্ট বিহেভিয়ার নিয়ে পড়বো, তার যে বিভিন্ন ডেরিভেশনগুলো করব, তখন ডিফারেনশিয়াল ইকুয়েশন আসবে, তার উপর বেস করে আমাদেরকে সলিউশন বের করতে হবে। তো ল্যাপ্লাস দিয়ে করা অনেক সহজ, তো ল্যাপ্লাস যেহেতু এখনও শেখোনি, ডিফারেনশিয়াল ইকুয়েশন কীভাবে সলভ করতে হয় সেটার উপর বেস করে আমাদেরকে করতে হবে। তো ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভের যে প্রসিডিওর, সেটা তোমরা ম্যাথামেটিক্সে পড়ে এসছো বলে আমি ডিটেলসে ঢুকবো না, জাস্ট সলিউশনটা লিখে রেখেছি যাতে ফর্মুলাটা ডিরেক্ট তুমি এখানে অ্যাপ্লাই করতে পারো। দেখবে, আচ্ছা দেখো এখানে ইকুয়েশনটা দেখো, এখানে একটা ইকুয়েশন লেখা আছে পি ইন্টু ডিওয়াই বাই ডিএক্স প্লাস কিউ ইন্টু ওয়াই ইকুয়ালস টু আর। এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, কার ডিফারেনশিয়াল ইকুয়েশন, ওয়াই এর ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে সলভ করলে আমরা কার ভ্যালু পাবো, ওয়াই এর ভ্যালু পাবো। তো এই ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার জন্য সেই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করে বিভিন্ন প্রসিডিওরে অ্যাপ্লাই করে বার করা হতো। তো ম্যাথামেটিক্সের প্রসিডিওর ছিল, তো ডেপতে গিয়ে লাভ নেই, আমার যার ফর্মুলাটা দরকার এখানে। তো আমি এই ইকুয়েশনটা সলভ করব। ফার্স্টে দেখে নিই কী কী কনস্ট্যান্ট আছে, কী কী ভেরিয়েবল আছে। ধরে নিলাম পি কনস্ট্যান্ট, কিউ কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট, তিনটেই কনস্ট্যান্ট। আর ভেরিয়েবল কী কী, অবভিয়াসলি এক্স ভেরিয়েবল আর ওয়াই ভেরিয়েবল। এবার কি করছি, আমি দুই সাইডে পি দিয়ে ভাগ করে নিচ্ছি, তাহলে ডিওয়াই বাই ডিএক্স পড়ে থাকবে এখানে, এখানে কিউ বাই পি হবে, এখানে আর বাই পি হয়ে যাবে।
এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন, কার ডিফারেনশিয়াল ইকুয়েশন বললাম ওয়াই, তাহলে সলভ করলে ওয়াই এর ভ্যালু পাওয়া যাবে, যার জন্য দেখো লেখা আছে ওয়াই। এই ওয়াই এর দুটো পার্ট থাকে, একটা পার্টকে বলা হয় কমপ্লিমেন্টারি ফাংশন যেটাকে দেখানো আছে ওয়াই সি দিয়ে, আর একটা পার্টিকুলার সলিউশন যেটাকে দেখানো আছে ওয়াই পি দিয়ে। ওয়াই সি আর ওয়াই পি এর যে ফর্মুলা সেটা দেখো এখানে লেখা আছে। ওয়াই সি ইকুয়ালস টু, ফার্স্টে থাকবে একটা কনস্ট্যান্ট সি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস, কী লিখবে সি, দেখিয়ে দিচ্ছি চলো। কমপ্লিমেন্টারি যে সলিউশনটা সেটা বা কমপ্লিমেন্টারি ফাংশন সেটা কী হবে, ফার্স্টে একটা কনস্ট্যান্ট লিখবে, সি লিখতে পারো, কে লিখতে পারো, সি ড্যাশ লিখতে পারো, যা খুশি, সি লিখলাম, ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস, মাইনাসের পর এই যে কোএফিসিয়েন্টটা আছে ওয়াই এর সেটা লিখবে কিউ বাই পি, আর কার সলিউশন মানে কার রেসপেক্টে ডেরিভেটিভ ছিল এক্স, তাহলে এখানে এক্স, সি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কিউ বাই পি ইন্টু এক্স, দেখো সেটা লেখা আছে। এটা গেল হচ্ছে কি কমপ্লিমেন্টারি ফাংশনের সলিউশনটা। এবার আসা যাক পার্টিকুলার, কমপ্লিমেন্টারি ফাংশন গেলে এবার পার্টিকুলার সলিউশন ওয়াইপি। ওয়াইপি ইকুয়ালস টু কী হবে, এখানে যে এইটুকু আর লেখা আছে ফার্স্টে সেটুকু লিখবে, দেখো সেটুকুকে লেখা হলো। তারপর ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন দেওয়ার পর এখানে যেটা লিখেছো সেটাই লিখবে, শুধু মাইনাস সাইনটা দেবে না, আমি জাস্ট মনে রাখার প্রসিডিওরটা বলছি, ঠিক আছে? দিলে না, দেখো এখানে কি লেখা আছে, ই টু দি পাওয়ার মাইনাস কিউ বাই পি ইন্টু এক্স, এখানে কি লিখলে ই টু দি পাওয়ার কিউ বাই পি ইন্টু এক্স ইন্টু ইন্টু আর বাই পি, আর বাই পি কোনটা, এই যে এখানে ডান দিকে যেটা আছে। তাহলে এই দুটো ফর্মুলা এখানে মনে রাখতে হবে, যেটা আমরা আরএল সিরিজ সার্কিট হোক বা আরসি সিরিজ সার্কিটে হোক আমরা যেটার উপর বেস করে সলিউশনগুলোকে বের করব। চলো একটা এক্সাম্পল নিয়ে নেওয়া যাক। ধরো তোমার কাছে এরকম একটা ইকুয়েশন আছে, ডিআই বাই ডিটি প্লাস আর বাই এল ইন্টু ওয়াই ইকুয়ালস টু ভি বাই এল। তাহলে এখানে এটা কার সলিউশন বার করছি আমরা, আই এ, মানে আই এর ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তাহলে আই এর ভ্যালু বেরাবে সলভ করলে। দেখো আই ইকুয়ালস টু আইসি প্লাস আইপি লেখা আছে, আইসি হচ্ছে কি কমপ্লিমেন্টারি ফাংশন আর আইপি হচ্ছে আইসি কমপ্লিমেন্টারি ফাংশন আর আইপি হচ্ছে পার্টিকুলার সলিউশন। তাহলে আইসির ভ্যালু যখন বার করবো, আইসির ভ্যালু বার করবো তখন কী করতে হবে, ফার্স্টে একটা কনস্ট্যান্ট লিখতে হবে, লিখে নিলাম কনস্ট্যান্ট, তারপর কী হবে ই টু দি পাওয়ার মাইনাস, ই টু দি পাওয়ার মাইনাস নিলাম, কোএফিসিয়েন্ট কি আই এর আর বাই এল, তাহলে আর বাই এল ইন্টু টি, কারণ দেখো টি এর রেসপেক্টে আমরা ডেরিভেটিভ করছিলাম, হয়ে গেল আইসি। তারপরে কি বের করবো, তারপরে বের করবো হচ্ছে গিয়ে আইপি। কী বলছিলাম, এটাকে ফার্স্টে লিখবো, দেখো এটাকে ফার্স্টে লিখে নিয়েছি, তারপর ইন্টিগ্রেশন, এটাকেই আমি লিখবো শুধু মাইনাসটা ছাড়া, এটাকে লেখা আছে মাইনাসটাকে ছাড়া, ইন্টু ইন্টু কি ভি বাই এল, দেখো ইন্টু ভি বাই এল ডান দিকে যেটা ছিল, এটাকে সলভ করলে, আর এখানে সি এর ভ্যালু আমাকে আলাদা করে ক্যালকুলেট করতে হবে, কীভাবে করতে হবে সেটা যখন ডেরিভেশন করবো তখনই দেখে নেবে। মোট কথা এটা ইন্টিগ্রেশন করে বের করতে হবে। যদি একটা পার্টিকুলার স্পেশাল কেস দেখা যাক, যদি ভি বাই এল এর ভ্যালু জিরো হয়, দেখো ভি বাই এল জিরো যদি বসিয়ে দিই তাহলে কী পড়ে থাকবে, ডিআই বাই ডিটি প্লাস আর বাই এল ইন্টু ওয়াই ইকুয়ালস টু জিরো, হয়ে গেল। এর দুটো সলিউশন বার করছি, একটা ফার্স্ট হচ্ছে কি আইসি আসছি, তো আইসি তো একই, ফার্স্টে কী লিখবো, সি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস, এখানে কত আছে আর বাই এল, তাহলে আর বাই এল, আর বাই এল ইন্টু কত হবে টি, টি এর রেসপেক্টিভ ডেরিভেটিভ ছিল, টি হয়ে গেল। এবার দেখা যাক পার্টিকুলার সলিউশন কী হবে, ফার্স্টে কী লিখবো, এটুকুকে লিখবো, দেখো এটুকুকে লেখা আছে, তারপরে কী লিখবো, ইন্টিগ্রেশনের পর সেটাকে লিখবো, মাইনাস সাইনটা ছাড়া সেটাই লিখলাম, ইন্টু কী হবে, ডান সাইডে যেটা আছে সেটাকে লিখবো, তাহলে ডান সাইডে কত আছে জিরো, তার মানে এটা কত হয়ে গেল, জিরো হয়ে গেল। তার মানে বেসিক্যালি যদি এই ইকুয়েশনের ডান সাইডে যদি জিরো থাকে, এটা যদি জিরো থাকে, পার্টিকুলার সলিউশন বার করারই দরকার নেই, জিরো আসবে।